সাবেক আইন সচিব ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা কানাডিয়ান প্রবাসী ইমিগ্রেশন আইনজীবী এম.এ. হক কাইজারের সাথে ২৫০০ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়। আমাদের বিশেষ প্রতিনিধি নাঈম তারেকের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাবেক আইন সচিব ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা কানাডিয়ান প্রবাসী ইমিগ্রেশন আইনজীবী এম.এ. হক কাইজারের সাথে আজ ১লা এপ্রিল তার নিজ বাড়িতে বেলা ১২টায় ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন ২৫০০ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকবৃন্দ। নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলাধীন পাঁচগাঁও গ্রামের কৃতি সন্তান সাবেক আইন সচিব ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা খন্দকার মাজহারুল হক কাইজার এল.এল.বি, এল.এল.এম, ব্রাসেলস, জুরিস ডক্টর, কানাডা স্কলার, জর্জ টাউন বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র কমিশনার, অন্টারিও প্রদেশ, কানাডা। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। সকল জনসাধারণ রাষ্ট্রের কল্যাণে সংবাদ মাধ্যম অগ্রণী ভূমিকা পালন করা আপনাদের নৈতিক দায়িত্ব। সারা দেশের মতো বিগত দিনগুলোতে ২৫০০ মানুষ নিষ্পেষিত হয়ে ১৭টি বছর অবর্ণীয় দুঃখ কষ্ট কাটিয়েছে। পুনরায় যেন কোনো অত্যাচারীর হাতে নেতৃত্ব না যায়, সেই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ২৫০০ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহবুব মোল্লা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন, সহসভাপতি নজরুল ইসলাম, কাউসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহজাহান স্বপন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মবিন ভুইয়া, প্রচার সম্পাদক আপেল মাহমুদ, কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরিশেষে জনাব কাইজার আহমেদ উপস্থিত সকল সাংবাদিক ও ২৫০০-এর সর্বস্তর জনগণকে ঈদের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। বর্তমান সরকার, বিশেষ করে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি। তিনি আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে হাল ধরেছেন। আমি ওনার জন্য দোয়া করি এবং আল্লাহ যেন ওনাকে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক ওনাকে দেন, এটা আমি আশা করি। একজন আইনের ছাত্র হিসেবে বলবো, মব জাস্টিস বলতে তো আইনের পরিভাষায় কোনো জায়গায় নাই। মব জাস্টিস হলো একটা জনগণের মানে আমি কি বলবো, একটা বেআইনি ধরনের একটা কার্যকলাপ। এটা অবশ্যই বন্ধ করা উচিত। এবং দেখা গেছে যে এই মব জাস্টিসের নামে অনেক নিরীহ মানুষও অনেক আক্রান্ত হচ্ছে। তো আমি সরকারের কাছে আবেদন রাখবো যেন সরকার এগুলোকে কঠোর হস্তে দমন করে। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি যে সংস্কার যেগুলো হচ্ছে, আমার মনে হয় এটা একটা বিশেষ ইন্টেলেকচুয়াল গ্রুপের মধ্যে সীমাবদ্ধ। এটা সাধারণ মানুষ, দেশের যে সাধারণ মানুষ, আপামর জনগণ কিন্তু এই সংস্কার সম্বন্ধে এখন পর্যন্ত কিছুই জানে না। এটা জাস্ট পত্র পত্রিকা বা টেলিভিশন যতটুকু আসতেছে, আমার মনে হয় জনগণ এতটুকুই জানে। কিন্তু আমি মনে করি যে সংস্কার যেগুলো হচ্ছে সেগুলি জনগণকে আরো বেশি করে প্রলুব্ধ করা উচিত, জনগণকে জানানো উচিত যে এই ধরনের আমরা সংস্কার করতে যাচ্ছি। নির্বাচন কমিশনের যতই সংস্কার করা হোক না কেন, নির্বাচন কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের ব্যক্তিত্ব, তাদের মেধা, তাদের সাহসিকতা, তাদের সততা, এগুলোর উপর নির্ভর করবে নির্বাচনের সবকিছু। কাজে নির্বাচন সংস্কার করলেন, কিন্তু সেখানে যদি নির্বাচন কমিশনে যারা দায়িত্ব থাকেন তারা যদি দায়িত্ব পালন ঠিক মতো না করে, তাহলে কখনো এখানে সুষ্ঠু নির্বাচন হবে না। আসলে সাংবাদিকতাটা সম্পূর্ণ হলো একটা প্রতিভার বিকাশ। এটা ইনস্টিটিউশনাল একাডেমিক সার্টিফিকেট নিয়ে একজন ভালো সাংবাদিক হবেন এটা আমি বিশ্বাস করি না। কারণ অনেক সাংবাদিক আছেন, অনেক রাজনীতিবিদ আছেন যারা হয়তো একাডেমিক ডিগ্রি করেন নাই, কিন্তু বিশ্বে অনেক কিছু অবদান রেখেছে। কাজে আমার মনে হয় যে সাংবাদিকতার এই মহান পেশাকে একটা সীমাবদ্ধতার মধ্যে টেনে আনা, এটা আমার মনে হয় ঠিক হবে না। আচ্ছা, আমার নাম খন্দকার মাজহারুল হক, ডাকনাম কাইজারও বলে, কেউ কায়সারও বলে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় LLB পাস করি। তারপর আমি ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স
ওখানে আমি জয়েন করি। তারপর আমি ব্রাসেলস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ ল ডিগ্রি করি। তারপর জর্জটাউন ইউনিভার্সিটিতে আমি ভিজিটিং স্কলার হিসেবে হিউম্যান রাইটসের উপর কাজ করেছি। তারপর অটোয়া বিশ্ববিদ্যালয় থেকে আমি জুরিস ডক্টর ডিগ্রি করি। এটা হলো আমার একাডেমিক। আর চাকরি জীবনে হলো যে আমি ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ছিলাম। তারপর ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি এবং আইন মন্ত্রণালয়ের মানবাধিকার কমিশন যে প্রকল্পটা তার প্রধান সমন্বয়কারী আমি ছিলাম। অ্যাকচুয়ালি বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন, দ্যাট ইজ মাই ব্রেন চাইল্ড, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। বাংলাদেশের এই 18 কোটি মানুষের মধ্যে কেউ এটা আগে প্রস্তাব করে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। এবং প্রথম আমি এই প্রকল্প হাতে নেই। আমি যখন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের একজন ভিজিটিং স্কলার ছিলাম তখন আমি এটা আন্ডারটেক করি এবং ইউএস গভর্নমেন্ট অনেক সাপোর্ট দিয়েছে। আমি আরো বলতে চাই যে মির্জা গোলাম হাফিজ সাহেব তৎকালীন বিএনপির যে আইনমন্ত্রী ছিলেন, উনি যথেষ্ট সমর্থন করেছেন এবং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটার মধ্যে যথেষ্ট ওনার সমর্থন ছিল। দেশ তো হলো আমার মাকে আমি যেভাবে ভালোবাসি, আমার মাকে আমি যেভাবে ফিল করি, আমার দেশটাকে আমি ঠিক সেভাবেই ফিল করি। আমি যখন আমাদের বাংলাদেশের কোনো কিছুর সুখবর শুনি, আনন্দে অশ্রু ঝরাই, আবার যখন কোনো দুঃখ দেখি, বেদনা দেখি, তখনও কাঁদি। এটা হলো আমার ফিলিং। আর যেদিন 5ই আগস্টে যখন এই ছোট ছোট বাচ্চারা পুলিশের গুলিতে নিহত হচ্ছিল, তখন আমি টরেন্টোতে কেঁদেছি, অনেক কেঁদেছি, কিছু করার কিছুই ছিল না। এটা হওয়া উচিত না। একটা স্বাধীন দেশে এইভাবে নৃশংসভাবে এইভাবে মানে খুন করা, এটা কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য না এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ। আওয়ামী লীগ তো একটা প্রতিষ্ঠান, তাই না? এবং আওয়ামী লীগের আমাদের বিভিন্ন আন্দোলনে, বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগের অবদান তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু আওয়ামী লীগের নামে যারা অন্যায় কাজকে যেগুলো করেছে তাদের বিচার হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগ অ্যাজ এ হোল, আওয়ামী লীগ পার্টি, এটাকে টার্গেট করা উচিত। আওয়ামী লীগের ব্যানারে থেকে যারা অন্যায় কাজ করেছে, যা অপরাধ করেছে, দে শুড বি পানিশড। এখানে সবচেয়ে বড় সমস্যাটা হলো কি, আমাদের দেশের, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমাদের রাজনীতিগুলি কিন্তু কোনো কোনো ধারার মধ্যে চলে না। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটা প্রবাহিত হয়। কাজেই এই রাজনীতির এই যে প্রত্যেকটা দেশে ধরেন একটা ধারা আছে, রাজনীতির একটা ধারা আছে, কিন্তু আমাদের দেশে কিন্তু রাজনীতির ধারা। আজকে কেউ কোনো নেতা একটা পার্টি করতেছে, তার কিছুদিন পরে দেখা গেল সে চেঞ্জ হয়ে গেল। তারপর দেখা গেল যে পার্টির মধ্যে আবার এক পার্টি আরেক পার্টির সাথে মিলে গেল, আবার দেখা গেল কিছুদিন পর ভেঙে গেল। এই যে একটা মানে কি বলবো, সহনশীলতার যে অভাব, পার্টি রাজনৈতিক দলের মধ্যে যে সহনশীলতার অভাব, এটা কিন্তু আমাদের রাজনীতিকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এটা রাষ্ট্রপ্রধান যিনি আছেন, তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপ্রধান। তাহলে রাষ্ট্রপ্রধান যদি একটা দলের হয়, তাহলে কি বলবেন আপনি? তাহলে তো বলবেন যে ওই সরকারি হয়তো আছে। আসলে তো বাস্তবে তো তা না। কাজে এটা একটা মানে একটা ডিফারেন্ট ইউনিক সিচুয়েশন তৈরি হয়েছে। সেগুলি আমার মনে হয় যারা আইনবিদ আছেন, যারা রাষ্ট্র পরিচালনায় আইনের কাজ করছেন, তাদের আরো কেয়ারফুল হওয়া উচিত। কারণ ভবিষ্যতে যেন এই বর্তমান সরকারের কর্মকাণ্ডের উপরে কোনো যেন আইনগত দিক থেকে কোনো কোশ্চেন যেন না ওঠে। বহির্বিশ্বের প্রথম কথাটা হলো প্রফেসর ইউনূসের প্রতি মানুষের সারা বিশ্বের একটা সম্মান বোধ কাজ করে। ওনাকে একটা আলাদা ইনস্টিটিউট হিসেবে তারা দেখে। আর বাংলাদেশকে পৃথিবীর সব দেশই খুব পছন্দ করে এবং অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক আছে, কিন্তু তারা চায় যে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক এবং জনগণের মাধ্যমে একটা গণতান্ত্রিক উপায়ে একটা সরকার গঠিত হোক। এটা হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাওয়া এবং তাদের মানে এটা খুব খুব কঠিন প্রশ্ন। কারণ আপনারা যদি দেখেন যে গ্রাসরুট প্রান্তিক লেভেলে যে সমস্ত রাজনৈতিক কর্মীরা থাকে, তাদের সাথে কিন্তু যারা কেন্দ্রীয় পর্যায়ে থাকে, অনেক সময় তাদের মধ্যে যে ব্রিজ, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সেটার মধ্যে কিন্তু অনেক গ্যাপ থাকে। গ্যাপ থাকার কারণে দেখা গেছে যে অনেক সময় কেন্দ্রীয় যাদেরকে নমিনেশন দিয়েছে তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করে নাই,
জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করে, সেখানে আবার কেন্দ্র সেখানে তাদের অ্যাকসেপ্টেন্স তাদের থাকে না। এইসব কারণে এই রাজনৈতিক এই সমস্ত অসুবিধাগুলোর সৃষ্টি হয়। গণতন্ত্র মানে কি? জনগণের শাসন, তাই তো? কিন্তু সেই জনগণ গণতন্ত্র কতটুকু প্রয়োগ করতে পারছে, বা বর্তমান এই বিগত বেশ কয়েক বছর যাবৎ গণতন্ত্র হারিয়ে গিয়েছিল, মানুষ ভুলে গেছে গণতন্ত্রের সংজ্ঞা, তাই না? এখন গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হবে? সাংবিধানিক আইনের মাধ্যমে, তাই না? যে একটা মানুষ তার ফ্রিডম অফ স্পিচ, তার ভোটিং রাইটস, এগুলি এনশিওর করা হয়েছে আমাদের সংবিধানে। এখন সাংবিধানিক যে অধিকার জনগণের আছে, সেটা তো জনগণকে বুঝতে হবে এবং জনগণকে সেভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন জনগণ যদি সম্পূর্ণভাবে তারা বুঝতে পারে যে গণতন্ত্র মানে হলো যে কোনো সন্ত্রাসীকে এমপি বানানো না, কোনো দুর্নীতিবাজ লোককে এমপি বানানো না, একটা সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক, জনহিত কর্ম যারা করে তারাই আমাদের প্রতিনিধি হওয়া উচিত। এই যে সচেতনতা, এটাকে বৃদ্ধি করে তারপরে একটা গণতান্ত্রিক পরিবেশ আপনি সৃষ্টি করতে পারে। আর যারা আমাদের দেশে রাজনীতি করেন, এটা আপনারা দেখবেন, সেই রাজনীতিবিদদের মধ্যেও মনে করেন যে নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা, লিডারশিপ কোয়ালিটি, এটা কিন্তু খুব বেশি আছে বলে আমি মনে করি না। কারণ আমি বলতেছি যে কথাগুলি, যে তুমি এই অন্যায় করবা না, সন্ত্রাসী কাজ করবা না, তারপর দেখা গেল আমি সেগুলিকে আবার ইনডাইরেক্টলি সমর্থন করতেছি। সেজন্য এই নেতাদের প্রতি এই গ্রাসরুট প্রান্তিক লেভেলে যারা আছে, এদের যে বিশ্বাসটা, এটা হারিয়ে গেছে। তো মনে করি যে প্রফেসর ইউনূস সাহেব, উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, উনি সমস্ত বিষয়ে অবগত আছেন। তবে আমি মনে করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং যত সমস্যা সৃষ্টি হচ্ছে দেশের ভিতরে এবং দেশের বাইরে, এটা যত শীঘ্র মানে নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচন হওয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার পরিচালিত হওয়া উচিত। তাহলে আমাদের দেশের যে সমস্ত সমস্যাগুলি হচ্ছে দেশের ভিতরে এবং বাইরে, সেখানে বাংলাদেশ সেফ থাকবে। কিন্তু যদি এইভাবে চলতে থাকে, একটা যেভাবে সরকার চালিত হচ্ছে, হয়তো ইউনূস সাহেব একজন ব্যক্তি, কিন্তু ওনার সাথে আরো যারা উপদেষ্টা মন্ডলী আছেন বা যারা অ্যাডভাইজাররা আছেন, তারা কারা? আমি তো দেখি যে উপদেষ্টা মন্ডলীর মধ্যে যারা সংস্কার কমিটির মধ্যে যারা আছেন, আমি এটা সমালোচনা করতে চাই না, আমি জানি না অন্যরা কিভাবে নেবেন, তাদের তো আমাদের দেশের সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই। এই যে কনস্টিটিউশন কমিটি যেটা হয়েছে, আর এই কনস্টিটিউশন মানুষ কি চায়, তাদের কি দাবি, তাদের ফান্ডামেন্টাল রাইটস কিভাবে তারা এনশিওর করতে চায়, এটা তো জনগণ বলবে। তো জনগণকে বাদ দিয়ে আপনি কিছু লোকজনকে নিয়ে, ইন্টেলেকচুয়াল লোকজনদেরকে নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, এটা তো ঠিক হলো না। এটা জনগণকে বাদ দিয়ে করা হলো। আমার প্রস্তাবটা হলো যে এই দেশে সাধারণ মানুষ যারা এই দেশের মালিক, তাদেরকে সম্পৃক্ত করা হোক, তাদের মতামত না হোক, তাদেরকে গ্রাস রুটসে তাদের আজকে যদি সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান, তিনি যদি বিভিন্ন উপজেলায় এসে একটা গ্রুপ ডিসকাশনের মাধ্যমে গ্রামের লোকজন, দেশের লোকজনকে নিয়ে যদি উনি আমার মনে মতামত দিয়ে দেন, এটা অনেকটা বেটার ছিল। এটা অত্যন্ত একটা সঠিক পদ্ধতি ছিল। যে সমস্ত ২,৫০০ বাসীদের শান্তি স্বস্তি আমি কামনা করি। ২,৫০০ জনগণ গত ১৫ বছর যাবৎ যে অত্যাচার নিপীড়ন সহ্য করেছে, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, ইভেন আমার বাড়িঘরও ভাঙ্গা হয়েছে। আমি চাই যে ভবিষ্যতে ২,৫০০ জনগণকে রক্ষা করা এবং নিজেদের রক্ষা করার জন্য একজন সৎ, একজন দেশপ্রেমিক, একজন ভদ্র লোককে তারা তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে। থাকবে সমস্ত ২,৫০০ বাসীর প্রতি। শুধু ২,৫০০ সাংবাদিক না, এবং তাদের যে বন্ধু বান্ধব বিভিন্ন রূপগঞ্জ, মাধবদী থেকে যারা আসছেন, তাদের নির্ভীক সাংবাদিকতার একটা আমাদের ২,৫০০ না, শুধু আমাদের নারায়ণগঞ্জ এবং নরসিংদী ডিস্ট্রিক্ট, দুইটা জেলার মানুষকে অনেকটা প্রোটেকশন দিবে। আপনারা সত্যের সৈনিক হিসাবে কাজ করবেন এবং আপনারা সত্য কথা লিখে মানুষকে অনুপ্রাণিত করবেন। হয়তো চ্যালেঞ্জ থাকবে, কিন্তু ওই যে ভালো কাজ করতে গিয়ে যদি চ্যালেঞ্জ হয়, সেই চ্যালেঞ্জ আপনারা অ্যাকসেপ্ট করবেন। আমরা যেখানে থাকি আপনাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের।